আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আইসিটি স্পেশাল যে ম্যারাথন ক্লাসটা, তো এখানে আমরা পার্ট 1 এ ১ম অধ্যায় ও ২য় অধ্যায় আলোচনা করব। তো এই ২ টা অধ্যায় থেকে সবগুলা মোটামুটি থিওরি বেস প্রশ্ন আসে এবং কিছু টপিক আছে যেগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিব। পাশাপাশি তোমাদের এক্সট্রা কি পড়তে হবে সেটাও মোটামুটি বলে দেব। ঠিক আছে? তো অবশ্যই ক্লাসের শেষে এক্সট্রা টপিকগুলো বই থেকে একটু দেখে নিবা। মূলত এই ক্লাস থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কভার হবে। পাশাপাশি আরো কিছু জানার জন্য প্রশ্ন যদি একটু ঘুরাই দেয়, সেক্ষেত্রে এক্সট্রা করে পড়ে নিতে হবে। ঠিক আছে? চলো কথা না বাড়াই, আর ক্লাসের লেকচারটা আমি পিডিএফ সেকশনে, আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে পিডিএফটা। তো ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে রাখবা। ওকে? আর বাকি ম্যারাথনগুলো আমাদের কিন্তু পেইড বেসে হবে। যাবি এ এক্সাম ব্যাচ অথবা আমাদের রাবির জন্য এক্সাম ব্যাচ, সেখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে? তো আসলে প্রথম যে প্রশ্নটা, এটা কিন্তু 23, 24, 22, 23 এ আসা একটা প্রশ্ন। তো রোবোটিক্স এর সাথে জড়িত বিষয়গুলো এবং রোবোটিক্স যে টপিকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে যদি পারো আর একটু বিস্তারিত জেনে নিবা। ঠিক আছে? তো রোবোটিক্স এর সাথে কি বিষয়গুলো, রোবোটিক্স মানে কি? এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সাথে যুক্ত আছে। প্রকৌশল বিদ্যা, অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রকৌশল ক্ষেত্রেই তো আমাদের রোবোটিক্স নিয়ে কাজ করা হয়। এছাড়া বায়োমেট্রিক্স, তুমি দেখবা বিভিন্ন রোবটে কিন্তু মানুষের জন্য, মানুষের যেমন বায়োমেট্রিক কোনগুলা, আমাদের যে মানুষের চেহারা, আমাদের যে আঙুলের ছাপ, এই ধরনের যে স্ক্যানিং করার ক্ষমতাগুলো কিন্তু রোবোটিক্স এর মধ্যে থাকে। তো এই যে মূলত তিনটাই আমাদের কিন্তু রোবোটিক্স এর সাথে জড়িত। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রকৌশল বিদ্যা এবং বায়োমেট্রিক্স, তিনটাই রোবোটিক্স এর সাথে জড়িত। ঠিক আছে? তো আমাদের অপশন কোনটা? ঘ নাম্বার অপশন কিন্তু রাইট অ্যান্সার। রোবোটিক্স টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাবি এবং জাবির জন্য। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, এটাও রোবোটিক্সটা কি? রোবোটিক্সটা মূলত হচ্ছে আমাদের যে রোবটের যে ক্রিয়ানীতি, রোবট কিভাবে কাজ করবে, রোবট কোন কাজে ব্যবহৃত হয়, কিভাবে কাজ করবে, সেটা মূলত রোবোটিক্স। ঠিক আছে? যে শাখায় রোবটের ক্রিয়া নিয়ে কাজ করে সেটা হচ্ছে রোবোটিক্স। এখানে কিন্তু রোবট বিজ্ঞান হবে না বা এইগুলা কিন্তু না। ঠিক আছে? তাহলে রোবোটিক্সটা মূলত কি? রোবটের কার্যকলাপ যেখানে নিয়ন্ত্রণ করা হয় বা যেই নীতিগুলো ব্যবহার করা হয়, সেটা মূলত রোবটের, আমাদের রোবোটিক্স। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসো পরবর্তী প্রশ্ন দেখো ৩ নাম্বারটা। তো তোমাকে এখানে বলছে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ বলা হয় হচ্ছে আউটসোর্সিং। ই কমার্সটা কি? ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা গড়ে তোলা হয় যেটা, সেটা হচ্ছে ই কমার্স। তারপর ই বিজনেস, ই বিজনেস নাই, ওই ই কমার্সটাই আসলে ঠিক। ই গভর্নেন্স কি? যেখানে সরকার, ঠিক আছে, সরকারের বিভিন্ন কাজগুলা যেগুলো ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে করে থাকে, ইন্টারনেটের মাধ্যমে করে থাকে, সেটাকে বলা হয় ই গভর্নেন্স। এবং আমাদের, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা সেটা হচ্ছে কার মাধ্যমে? ই কমার্সের মাধ্যমে। আর লেখাপড়া করা হয় সেটা কি? ই লার্নিং। এরপর আসো, কোথায় স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে? তো স্পেস স্টেশন গুলো মূলত পৃথিবীর যে কক্ষপথ, স্পেস স্টেশনকে আমরা জানি কি, আমাদের যে ভূস্থির উপগ্রহ আছে না, এই যে ভূস্থির উপগ্রহ, সেখানেই তো। তাহলে ভূস্থির উপগ্রহ হলে কি হতে হবে? অবশ্যই পৃথিবীর কক্ষপথে থাকতে হবে ভূস্থির উপগ্রহ গুলো, তাই না? তো স্পেস স্টেশন গুলো অবশ্যই কোথায় থাকবে? পৃথিবীর কক্ষপথে থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো ৫ নম্বরটা। তো এখানে তোমাকে বলছে দেখো, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলা হয়? তো আমরা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে, অনলাইন বা ইন্টারনেটে আমরা যে পড়াশোনা করি বা শিক্ষা দানের যে প্রক্রিয়াটা, সেটা কার মধ্যে? সেটা হচ্ছে আমাদের ই লার্নিং এর মধ্যে। ঠিক আছে? ই লার্নিং, ই স্টাডি এরকম কিছু নাই, ওই ই লার্নিং এর মধ্যেই স্টাডি, আমাদের ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনাকে বলা হয় ই লার্নিং। আচ্ছা, এরপর আসো ৪ নম্বর প্রশ্ন তোমাকে বলছে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? আচ্ছা, গ্লোবাল ভিলেজটা কি? গ্লোবাল ভিলেজ টোটালটাই কিন্তু আমাদের ইন্টারনেট নির্ভর। ঠিক আছে? এখানে আমরা সবকিছুই আমাদের যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, আমাদের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে আমরা কি করা হয়? এই গ্লোবাল ভিলেজ তৈরি করা হয়, যেখানে আমরা একে অপরের সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকি? একে অপরের সাথে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকি। ঠিক আছে? তো ইন্টারনেটটা এই জায়গার বা গ্লোবাল ভিলেজটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা কি বলতো? আমাদের ইন্টারনেট। এবং এই গ্লোবাল ভিলেজ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো গ্লোবাল ভিলেজ থেকে চেষ্টা করবা একটু ডিটেইলসটা জেনে নেওয়ার। ঠিক আছে? তাহলে দেখবা যে মোটামুটি গ্লোবাল ভিলেজ থেকে যাই দিক না কেন তুমি আনসার করে আসতে পারবা। এরপর আসো, গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? তো আমাদের বেশ কিছু প্রযুক্তি আছে, তার মধ্যে সিডিএমএ এটাকে বলা হয় আমাদের সবচেয়ে গ্রিন ফোন। কেন? কারণ এখানে রেডিয়েশনটা কম হয়। এখানে মূলত অন্যগুলা থেকে কি হয় বলতো? রেডিয়েশনটা কম হয়। ঠিক আছে? এবং ব্যাটারি ব্যবহারও কম হয়। ব্যাটারি ব্যবহার কমও হয়। ঠিক আছে? ব্যাটারি ব্যবহার কম হয়। তো এই দুইটা কারণে মূলত এটাকে বলা হয় গ্রিন ফোন। যেহেতু পরিবেশের ক্ষতি কম করছে, ক্ষতি করে কিন্তু ক্ষতি কি বলতো? ক্ষতিটা মোটামুটি অন্যগুলা থেকে ক্ষতি কম। এর জন্য এটাকে বলা হয় গ্রিন ফোন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে ইএফটি এইটার পূর্ণরূপ কি? এই যে পূর্ণরূপ গুলা, এই যে যত প্রকার পূর্ণরূপ গুলা আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা বেশ কিছু পূর্ণরূপ এখানে রাখছি। তো এর বাইরেও দেখবা কিছু পূর্ণরূপ থাকে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে?
দেখো তাহলে আমাদের ইএফটি, এটার এটার পূর্ণরূপটা কি হবে? ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো তোমরা এখানে ইন্টারনেটে, ঠিক আছে, ইন্টারনেট বা আমাদের ইলেকট্রিক যে টাকা পয়সা আমরা পাঠাই, যেরকম বিকাশ, ঠিক আছে, বিকাশ, তারপর নগদ যে টাকা পয়সা পাঠাই না, এগুলা কি মাধ্যমে পাঠাই? ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে তো টাকা পাঠানো। এছাড়া আমাদের এটিএম বুথ এগুলো কিসের? এটি হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াম, এটার মাধ্যমে কিন্তু টাকা পয়সা লেনদেন করা হয়। তো এইগুলা কিন্তু আবার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মধ্যে অন্তর্ভুক্ত। তুমি যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতেছো, এটাই মূলত আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ঠিক আছে, তো আমরা নর্মালি যে মোবাইল ব্যাংকিং গুলো আছে, এটিএম এর কাজগুলো যেগুলো, সবগুলো কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যায়, চলো। তো ভার্চুয়াল রিয়েলিটি এটা আসলে কি বোঝায়? তো ভার্চুয়াল রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি যেটা, এখানে সম্পূর্ণভাবে এটা আমাদেরকে বলা একটা কৃত্রিম পরিবেশ। এটা একটা কি বলতো? কৃত্রিম পরিবেশ, যেটা মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে। তো এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি কাজ করতে পারি আমরা? আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করতে পারি। ভিআর টেকনোলজিটা দেখবা, ভিআর, এই যে ভিআর আছে না, ভিআর টেকনোলজির সাথে আমরা কি কল্পনা আমাদের যে কল্পনায় যে সকল জিনিসগুলো দেখি, সেগুলো কিন্তু চাইলেই আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি, বা আমাদের আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরো ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, এবং এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এর সাথে তুমি কি করতে পারো? পড়াশোনা করতে পারবা, কিছু জিনিস শিখতে পারবা, প্র্যাকটিক্যালি যেগুলো শিখতে পারবা, যেগুলো 3D মোশন, এগুলো তুমি জানতে পারবা। এছাড়া এখান থেকে সাঁতার শিখতে পারবা। এছাড়া অনেক কিছু আসলে যেগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, সেটা মূলত ভার্চুয়াল রিয়েলিটি, এবং এটা সম্পূর্ণ কৃত্রিম ভাবে তৈরি। ঠিক আছে, একটা সম্পূর্ণ কৃত্রিম ভাবে তৈরি। ঠিক আছে, এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবকটা কে? তো ভার্চুয়াল রিয়েলিটি থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। তার মধ্যে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি আমরা কতগুলো প্রশ্ন সলভ করলাম। তো ভার্চুয়াল রিয়েলিটির যে উদ্ভাবক, ওনার নাম হচ্ছে জ্যারন ল্যানিয়ার। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপর আসো, কোন প্রযুক্তিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত? তো কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে দেখো, ডাটা এন্ট্রি, আমাদের স্প্রেডশিট, ওয়াইফাই, এগুলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজে লাগবে না। আমাদের মেশিন লার্নিং যেটা, এই মেশিন লার্নিং এ আমরা কি করব? মেশিন লার্নিং এ আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সাথে কি যুক্ত আছে? মেশিন লার্নিং। বা তোমার যদি এখানে বলে রোবোটিক্স, ঠিক আছে, রোবোটিক্স এটাও কি বলতো? এটা হচ্ছে মূলত মেশিন লার্নিং এর সাথে যুক্ত থাকে। এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, তোমাকে বলছে নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটির অংশ নয়? কোনটি অংশ নয়? ঠিক আছে, কোনটা অংশ এবং কোনটা অংশ নয়, এই প্রশ্নগুলো ভালো করে দেখবা। তো এখানে দেখো, অবস্থান, কম্পন, অনুভূতি, মিথস্ক্রিয়া, এই তিনটার মূলত সমন্বয়ে আমরা কি করতে পারি? ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু তৈরি। কিন্তু এই যে আত্ম উপলব্ধিকরণ, আচ্ছা, আত্ম উপলব্ধি এটা কারা করতে পারে? এটা শুধুমাত্র জীব বা আমরা মানুষ যারা আছি, আমাদের নিচে থেকে যে উপলব্ধি করার যে ক্ষমতা, এটা কিন্তু মানুষের বা অন্যান্য পশু পাখি বা জীব যারা, এদের আছে। জড় পদার্থ যেগুলা, ভার্চুয়াল রিয়েলিটি কি? এটা একটা জড় জিনিস, এটা মূলত কৃত্রিম একটা পরিবেশ। তো কৃত্রিম পরিবেশের কি আবেগ বিবেক আছে? এর কি আবেগ আছে? এর তো আবেগ নাই। এ কি উপলব্ধি করবে? কোনটা ভুল হচ্ছে না হচ্ছে, এটা একটা উপলব্ধি করতে পারবে না। ওকে প্রোগ্রাম করে দেওয়া হবে, তারপরও বুঝতে পারবে। বাট আত্ম উপলব্ধিটা এটা কি ও করতে পারে না। তাহলে অবস্থান, কম্পন, অনুভূতি, মিথস্ক্রিয়া, অনেক জিনিসের মিথস্ক্রিয়া, পারস্পরিক সংস্পর্শে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি তৈরি হয়। তো এটা আমাদের অপশন কিন্তু হবে আত্ম উপলব্ধিকরণ, এটা অংশ নয়। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে এখানে বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিহাসে নিচের কোন কোম্পানির নাম বিশেষভাবে আসলে উল্লেখযোগ্য? তো আমাদের দেখা যায় যে আইবিএম কোম্পানিগুলা, এইগুলা কিন্তু আবার অনেকভাবে এটার সাথে জড়িত থাকে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? তো আমাদের এখানে সবচেয়ে উন্নত ভাষা যেটা, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। ঠিক আছে, এখানে বলতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য এখানে সি প্লাস প্লাস যে ভাষাটা, এইটা ব্যবহার করা হয়। এরপরে দেখো, রোবটের যে হাত পা নড়াচড়া, এ কি করে? সেন্সরটা কি করে? ডাটা নেয়। কন্ট্রোলার কি করে? এই ডাটাটা গ্রহণ করে সে কিন্তু মেইন জায়গাতে পাঠায়। ঠিক আছে, সফটওয়্যার তো রোবটের মধ্যে থাকে। আর যে এক্সচুয়েটর যেটা, এইটা মূলত রোবটের যে নাড়াচাড়া, এই কাজটা সে করে। ঠিক আছে, রোবটের যে নাড়াচাড়া, এটা কি করে? এক্সচুয়েটর। আর সেন্সরটা কি করে? ডাটা নেয়, কন্ট্রোলার ডাটাগুলা অ্যানালিসিস করে, তারপরে আমাদের অ্যাকচুয়েটর কি করে? নাড়াচাড়া করতে
সহায়তা করে, ঠিক আছে? তো রোবট রিলেটেড প্রশ্নগুলো কিন্তু প্রথম থেকে অনেক বেশি আসে। তো এই প্রশ্নগুলো আমাদের বেশি রিভিশন দেওয়া দরকার। এবার দেখো অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে বলা হয় ই-লার্নিং। আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম হয়তো। টেলিমেডিসিন সেবার জন্য প্রয়োজন কি? টেলিমেডিসিন যদি আমি দিতে যাই, টেলিমেডিসিন মানে কি বলতো? আমরা টেলিফোনের মাধ্যমে যে মেডিসিন সেবা বা আমাদের ডাক্তার সেবা যেটা দিয়ে থাকি সেটা মূলত কি? টেলিমেডিসিন। তো টেলিমেডিসিন জন্য তোমাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দরকার হবে। অবশ্যই একটা নেটওয়ার্ক থাকতে হবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা কি করে থাকি? টেলিমেডিসিন দিয়ে থাকি। তো আমাদের অ্যান্সার হবে কি বলতো? ৩ টাই। এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটা? তো আমাদের মাইক্রোসফট অফিস কি কৃত্রিম বুদ্ধিমত্তা? না। চ্যাটজিপিটি। তো এখন বর্তমানে আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যেগুলো কাজ করে সবচেয়ে বেশি সেটা কে? চ্যাটজিপিটি। এবং এটা তৈরি করছে কে? ওপেন এআই। এই দুটো থেকে প্রশ্ন আসে, ওপেন এআই এবং চ্যাটজিপিটি। এরপর আসো আমাদের ১৫ নম্বর প্রশ্ন। তোমাকে বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হয়? কৃত্রিম কি বলছে? পরিবেশ। ঠিক আছে? কৃত্রিম পরিবেশ। তাহলে পরিবেশটা কি? যেটা হার্ডওয়্যার আর সফটওয়্যার দিয়ে তৈরি সেটা মূলত একটা কি বলতো? ভার্চুয়াল রিয়েলিটি। এটাই কি? এটা হচ্ছে আমাদের একটা কৃত্রিম পরিবেশ। যেটা বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা তৈরি করা হয়। হার্ডওয়্যার, সফটওয়্যার থাকে এখানে। তাই না? তো এখানে বাস্তবতা করলে কিছু নাই। সবগুলাই কৃত্রিম। এরপরে আমরা দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? মূলত পঞ্চম প্রজন্ম বা 5th জেনারেশন, ঠিক আছে? 5th জেনারেশনের যে কম্পিউটার গুলা আছে সেগুলো তোমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযোজন করা হয়েছে, ঠিক আছে? তো এটা আসলে মনে রাখবা। পরবর্তী দেখো কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত? তো এখানে সবগুলো যে যুক্ত সেটা মূলত আমাদের ম্যাশ টপোলজি, ঠিক আছে? ম্যাশ টপোলজিতে সবগুলো যুক্ত থাকে। ম্যাশ টপোলজিতে সবগুলো এটা মূলত দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, তো এটাতে চলে আসছে। তো ম্যাশ টপোলজিতে সবগুলা বাসে কি থাকে? একটার পর আরেকটা, একটার পর আরেকটা এভাবে যুক্ত থাকে। রিং এর মাধ্যমে কি গোল এরকম, তারপর এরকম, এরকম, এরকম যুক্ত। আর ম্যাশের ক্ষেত্রে একটা মনে করো সিঙ্গেল পয়েন্ট থাকে, এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা, একটা এভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে? তো সবগুলোর সাথে সবগুলা মূলত কানেক্টেড থাকে। এরপরে দেখো সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হয় কি? আমরা কিছুক্ষণ আগে বললাম যে সরকারের যে কাজগুলো সেগুলো করে কি? ই গভর্নেন্স এর মাধ্যমে। আচ্ছা এরপরে দেখো আমাদের বেশ কিছু তথ্য এগুলা এখান থেকে জানতে হবে। হ্যাকিংটা কি? স্প্যাম বা কি? ফিশিং বা ভয়েস ফিশিং প্যালোড এখান থেকে মূলত প্রশ্ন আসে। দেখো হ্যাকিংটা কি? বিনা অনুমতিতে কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে মেঘাচ্ছন্ন করে পুরো নিয়ন্ত্রণ করে নেওয়া। এটা মূলত হ্যাকিং। ঠিক আছে? কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে নিবে। ঠিক আছে? এটা হচ্ছে হ্যাকিং। এরপরে স্প্যামটা কি? স্প্যাম করা কি? দেখো একই জিনিস বারবার মেসেজ পাঠাচ্ছি, উল্টাপাল্টা মেসেজ বা একাধিক মেসেজ আমি বারবার পাঠাচ্ছি যেগুলো স্প্যাম করে বা স্প্যামিং করে। তো এটা মূলত অনাকাঙ্ক্ষিত বার্তা বা মেসেজ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহ ব্যবহার করে। এটা মূলত কি? স্প্যাম বা স্প্যামিং। তো দেখো ফিশিং বা ভয়েস ফিশিং মূলত কি? ফিশিং বা ভয়েস ফিশিং এটা কি? মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করা হয়। ঠিক আছে? একটা কল তোমাকে বলল, কল ধরে তোমাকে বিভিন্নভাবে ফিশিং এ যে মোবাইল মানে যে ডাটাগুলা নিয়ে নেয় দেখো না? পিন নাম্বার বলো, এটা ফোন দিয়ে বলে দেয় না? ফোন দিয়ে যেরকম ডাটা চুরি করে নেয়। এগুলো মূলত কি? ভয়েস ফিশিং বলা হয়। এরপরে দেখো প্লেজিয়ারিয়াম এটা কি? অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করে এটাকে বলা হয় কি? এই যে আমাদের যে পাইরেসি করে না অনেকে পাইরেসি করে। তো এটাই মূলত এটার মধ্যে অন্তর্ভুক্ত প্লেজিয়ারিজম। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? বিনা অনুমতিতে নিরাপত্তা সিস্টেমকে ফাঁকি দিয়ে কারো কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করা, ক্ষতি সাধন করাকে বলা হয় কি? তাহলে সেটা হবে আমাদের এটা কি? হ্যাকিং হবে। ঠিক আছে? হ্যাকিং। স্প্যামিংটা কি? একাধিক মেসেজ, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠাচ্ছি সেটা স্প্যামিং। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজারটা হলো আমাদের এখানে কি বলতো? ওয়েব ব্রাউজারটা হলো একটা সফটওয়্যার। ঠিক আছে? একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি করি? ব্রাউজিং করি। তো পরবর্তী প্রশ্ন দেখো এখানে গ্রুপ এসএমএস কি? এখানে আমাদের বেশ কিছু ডাটা সিস্টেম আছে, ডাটা টেলিকমিউনিকেশনের যে মাধ্যমগুলো এর মধ্যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, টেলিকাস্ট। ইউনিকাস্টটা কি? ইউনিকাস্ট তোমার ফোনে জাস্ট একটা এসএমএস দিলাম, ঠিক আছে?
এখানে একজন ব্যক্তি, একজন প্রেরক, একজন গ্রাহক, ঠিক আছে? তাহলে ইউনিকাস্ট, একজন প্রেরক, একজন গ্রাহক, এটা কি হবে? ইউনিকাস্ট। মাল্টিকাস্টটা কি? তুমি একটা গ্রুপ, তুমি একা মানুষ, তুমি একটা গ্রুপে মেসেজ দিলা, ঠিক আছে? একটা গ্রুপে মেসেজ দিলা, তাহলে তুমি দিছো, প্রেরক কয়জন? একজন, ঠিক আছে? কিন্তু অনেকজন নিচ্ছে না, এখানে অনেকজন নিচ্ছে, এটা কি বলতো? এটা হচ্ছে মাল্টিকাস্ট। এবার টেলিকাস্ট, টেলিকাস্ট ব্রডকাস্ট দুটো একই জিনিস, একটা নেটওয়ার্কে, এটা একটা নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে এবং অনেকগুলো নেটওয়ার্ক নিলে যে ডাটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ব্রডকাস্ট। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে এখানে ব্রডকাস্টিং করা। দেখবা যে অনেকগুলো নেটওয়ার্কের মাধ্যমে এটা কি করছে? ব্রডকাস্ট ডাটা পাঠাচ্ছে। টেলিকাস্ট একটা নির্দিষ্ট নেটওয়ার্কে কি করছে? ডাটা পাঠাচ্ছে। ইউনিকাস্টটা কি হবে? এসএমএস। এটা থেকে অনেক প্রশ্ন আসে। মাল্টিকাস্টটা কি হবে? গ্রুপ মেসেজ। টেলিকাস্টটা ওরকম টেলিফোন বা তোমার হচ্ছে বড় লেভেলের যেগুলা গ্রুপ আকারে, যে মনে করো একটা এসএমএস, ঠিক আছে? এসএমএসটা একটা গ্রুপ বাদে সবাইকে পাঠাচ্ছে, গ্রুপ বাদে সবাইকে পাঠাচ্ছে, সেটা টেলিকাস্ট হয়ে যাবে। ব্রডকাস্টটা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে যারা থাকবে সবার কাছে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, এটা হয়ে যাবে কি? ব্রডকাস্টিং করা। যে আমরা টিভি চ্যানেল বা এগুলোতে সবার কাছে পাঠাচ্ছি, এটা মূলত কি? ব্রডকাস্টিং করা, ঠিক আছে? এই উদাহরণগুলো আমাদের জন্য কিন্তু লাগবে। পরবর্তী দেখো, সবচেয়ে কার্যকর শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি। তো বায়োমেট্রিক পদ্ধতিগুলো কি কি থাকে? ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, ফেস রিকগনিশন আছে, হ্যান্ড জিওমেট্রিক ডিটেকশন বা আমাদের আঙুলের যে ছাপ, তারপর হচ্ছে চোখের যে আইরিস স্ক্যানিং করা। তো এই যে জিনিসগুলো এ বি সি, এ বি আর ডি, এগুলা কিন্তু মোটামুটি চেঞ্জ করা যায়, কিন্তু চোখের যে আইরিস এই জিনিসটা, এটা কিন্তু অনেক বেশি সিকিউর, এটা কিন্তু সহজেও চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তার মানে এখানে আমাদের সবচেয়ে নিরাপত্তা, সবচেয়ে নিরাপত্তা কোন জায়গাটা বেশি? আমাদের চোখের আইরিস, ঠিক আছে? চোখের যে আইরিস, এই আইরিশ স্ক্যানিং করে যে আমাদের বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা সবচেয়ে বেশি কার্যকর বা সবচেয়ে বেশি নিরাপদ। এরপর আসো, কোনটি অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম নয়? অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো ভিডিও মিটিং প্ল্যাটফর্মের মধ্যে কি আছে? জুম আছে, তারপর আমাদের কি মিট আছে, গুগল মিট আছে, তারপর ওয়েবএক্স, এগুলো আছে। হোয়াটসঅ্যাপ আমাদের অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম। এখানে আমাদের এটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি আমরা ভিডিও মিটিং করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু ওয়েবএক্স এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো পরবর্তীতে দেখো, আচ্ছা এখানে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপটা কি ফ্রি মেসেজিং হিসেবে ব্যবহার করা হয়, মেসেজিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমরা যদি গুগল মিটের সাথে তুলনা করি, জুম বা মিটের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে ওয়েবএক্সটা আমাদের অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের ওয়েবএক্স, এটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তো আমাদের যদি বলে মিডিয়া প্ল্যাটফর্ম নয়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে মূলত মিডিয়া প্ল্যাটফর্মে, এটা আমরা মেসেঞ্জার প্ল্যাটফর্ম হিসেবে ধরে থাকি, ঠিক আছে? এবার দেখো 24 নম্বর প্রশ্ন আমাদের এখানে কি বলছে, যে কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়? তো এখানে আমরা মূলত কি বলতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি বায়োমেট্রিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? তো মূলত আমাদের যে এখানে কোন একটা নির্দিষ্ট ব্যক্তি 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 বা হচ্ছে আমাদের জীব, ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা যে তাদের যে চোখের আইরিশ অথবা আঙুলের ছাপ, এগুলোর মাধ্যমে নিয়ে কাজ করে অপরাধী শনাক্ত করে এটা মূলত কার মধ্যে অন্তর্ভুক্ত বলতো? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, ঠিক আছে? তাহলে আমাদের মানুষের বা যে কোনো একটা জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় যে অঙ্গাণুগুলো আছে তাদের থেকে আমরা যে অপরাধী নির্ণয় করা হয়, সেটা কি মূলত বায়োমেট্রিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত। আঙুলের ছাপ আছে, এখানে আমাদের ব্লাড স্যাম্পল আছে, ডিএনএ আছে, ঠিক আছে? পরবর্তীতে আসো, জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? জীববিজ্ঞানে আমরা মূলত বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে বা এগুলাতে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি? তো এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, বায়োমেটিক। তো এটা কি করা হয়? এটা আমাদের জীববিজ্ঞানে বা হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি গুলাতে আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করাকে বলা হয় কি? বায়ো ইনফরমেটিক্স। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, যে ডাটা এনক্রিপশন কিসের সাথে জড়িত? ডাটা এনক্রিপশন কেন করা হয়? ডাটা এনক্রিপশন করা হয় যেহেতু আমরা যদি দেখবা যে ইন টু ইন এনক্রিপশন লেখা থাকে না, তো ইন টু ইন এনক্রিপশন লেখা থাকে মূলত এটা কি? সিকিউরিটি, যে তোমার ডেটা অন্য কেউ পড়তে পারবে না, অন্য কেউ চুরি করতে পারতেছে না। তো এইটা মূলত ডেটার যে সিকিউরিটি, এটার জন্য ডাটা এনক্রিপশন ব্যবহার করা হয় বা এটার সাথে জড়িত। এরপরে দেখো, গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কি? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড এটা মূলত কানেক্টিভিটি। যদি কানেক্টিভিটি না থাকে, একে অপরের সাথে যদি কানেক্টেড না থাকে, তাহলে এখানে গ্লোবাল ভিলেজের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? বা গ্লোবাল ভিলেজ এটা হবে না। এটা মেরুদণ্ড কি হবে? মেরুদণ্ড হবে হচ্ছে কানেক্টিভিটি, বা এখানে নেটওয়ার্কিং ও বলতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমাদের এখানে সবকিছুই দেওয়া আছে, বায়োইনফরমেটিক্স মূলত আমাদের ডিএনএ নিয়ে যেখানে কাজ করি,
ঠিক আছে, দেখো আল্ট্রাসোনোগ্রাফিতে কি দেহের অভ্যন্তরীণ অঙ্গ দেখার জন্য কাজ ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি কেন ব্যবহার করা হয়? আণবিক বা পারমাণবিক আকারের প্রযুক্তি। বায়োমেট্রিক্স কেন? সাধারণত পরিচয় শনাক্তকরণের জন্য আমরা কি ব্যবহার করি? বায়োমেট্রিক্স। আর বায়োলজিক্যাল তথ্য বোঝার জন্য যেসব পদ্ধতি বা সফটওয়্যার ব্যবহার করা হয় এটা মূলত বায়ো ইনফরমেটিক্স। আর ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে আমরা কি করি? ডিএনএ ম্যাপিং এ যেসব পদ্ধতি বোঝানো হয় সেগুলো ব্যবহার করে জিন সমূহের অবস্থান বর্ণনা করা হয়। এই কাজে বায়ো ইনফরমেটিক্স আমাদের মূলত ব্যবহার করা হয়। জীববিজ্ঞানে আমরা প্রথমে বলছিলাম কি জীববিজ্ঞান না বায়োলজি। জীববিজ্ঞান ক্ষেত্রে বা জীববিজ্ঞান সেক্টর গুলাতে যে সকল তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো মূলত কি বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমরা ডিএনএ ম্যাপিংটা কখন করি? ডিএনএ এর যে তথ্যগুলা জানার জন্য, জিনের যে অবস্থান বা বর্ণনা করার জন্য। এটার জন্য আমাদের কি লাগবে? বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্সে কি হবে? ব্যক্তি শনাক্তকরণ। ঠিক আছে? কোনো কিছু শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি করব? বায়ো ইনফরমেটিক্স। পরবর্তী প্রশ্ন দেখো, ডাটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কি? ডাটার যে গোপনীয়তা এটা মূলত আমাদের ক্রিপ্টোগ্রাফি। এই ক্রিপ্টোগ্রাফির সাহায্যে আমাদের ডাটাগুলা সিকিউর রাখা হয়। ঠিক আছে? ডাটাগুলো নিরাপত্তা রাখা হয়। তাহলে ক্রিপ্টোগ্রাফির কাজে কি করা হয়? ক্রিপ্টোগ্রাফির সাহায্যে আমরা ডাটার গোপনীয়তা রক্ষা করে থাকি। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটা হটস্পট প্রযুক্তি? হটস্পট প্রযুক্তি মূলত কি? এটা হচ্ছে ওয়্যারলেস যে প্রযুক্তিগুলো আছে এটাই মূলত হটস্পট প্রযুক্তি। ঠিক আছে? তো ওয়্যারলেস এর মধ্যে আমাদের কি আছে? ব্লুটুথ আছে, ওয়াইম্যাক্স আছে, এছাড়া ওয়াইফাই আছে। এগুলো সবগুলাই কি মূলত হটস্পট প্রযুক্তি। ঠিক আছে? ব্লুটুথ, ওয়াইফাই। কেন? কারণ এগুলো ওয়্যারলেস। এগুলো হচ্ছে মূলত আমাদের হটস্পট প্রযুক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে ডাটা কমিউনিকেশন সিস্টেমে নিচের কোনটিকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে? ডাটা কমিউনিকেশন। দেখো ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশনের যে মাধ্যম এটা মূলত কি? মডেম, রাউটার এগুলো না। এগুলো তো আমাদের কম্পিউটার বা নেটওয়ার্ক এগুলোর সাথে যুক্ত, সার্ভার এগুলো। আমাদের যে মডেম বা মিডিয়ামটা কি? আমরা মূলত ফাইবার অপটিক এই কেবল দিয়ে কি ডাটা পাঠাই না? এটা কমিউনিকেশনের সাথে যুক্ত কি? ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের সাথে আমরা কি করি? মিডিয়াম। এখানে ডাটা তথ্য প্রেরক হিসেবে যে মাধ্যম, এই মাধ্যম হিসেবে কাজ করা হয় মূলত ফাইবার অপটিক কেবল। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো অনেক সময় কনফিউজ থেকে যায়। এগুলো একটু ভালো করে বলবা। ঠিক আছে? ডাটা কমিউনিকেশন সিস্টেমে নিজের কোনটা মিডিয়াম হিসেবে কাজ করে? ফাইবার অপটিক কেবল হচ্ছে মূলত মিডিয়াম হিসেবে কাজ করে। ঠিক আছে? এরপর দেখো ওয়্যারলেস কমিউনিকেশনের উদাহরণ কোনটা? তো ওয়্যারলেস মানে কি? তার নাই। তাই না? তার নাই কোথায়? হাইব্রিড বোর্ড, তারযুক্ত টেলিফোন এগুলো তার লেখা আছে। তাহলে কি এসএমএস যেটা এসএমএস দিতে কি তার লাগে? তার লাগে না। তাহলে এসএমএস টা কি বলতো? তার বিহীন বা ওয়্যারলেস কমিউনিকেশনের উদাহরণ। এবার দেখো বাস নেটওয়ার্ক এবং স্টার নেটওয়ার্ক কি? তো আমাদের আগে নেটওয়ার্ক গুলা দেখো বাস নেটওয়ার্ক এবং স্টার নেটওয়ার্কটা কি? তো নেটওয়ার্ক যেটা আছে বাস নেটওয়ার্ক এবং স্টার নেটওয়ার্ক। তো বাস নেটওয়ার্ক কি হয় বলতো? এখানে নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা নেটওয়ার্ক ডাটা প্রদান পদ্ধতি, নেটওয়ার্কে ব্যবহৃত উপকরণের নাম, নেটওয়ার্কে কম্পিউটার সংযোগের পদ্ধতি। মূলত এখানে আমাদের বলতো এই যে নেটওয়ার্কে আমরা যে কম্পিউটার যে সংযোগ করি না এই সংযোগের পদ্ধতিটাই হচ্ছে আমাদের হচ্ছে কি বাস নেটওয়ার্ক বা স্টার নেটওয়ার্ক। ঠিক আছে? কম্পিউটার গুলা কিভাবে সজ্জিত আছে দেখো একটার পর একটা নেটওয়ার্ক যদি যুক্ত থাকে এখানে এটাকে বাস বলতে পারি। তারপর একটা এভাবে, তারপর এভাবে, তারপর এভাবে এরকম যদি থাকে সেটাকে রিং বলতে পারি। ঠিক আছে? রিং বলতে পারি। এরপর যদি আমরা স্টার বলি তাহলে সেক্ষেত্রে কি বলতো? এই যেভাবে স্টারের মতো যেগুলো থাকে সেগুলো আমরা স্টার বলতে পারি। তো মূলত এগুলা কি নেটওয়ার্কে কম্পিউটার যেগুলো সংযোগের যে পদ্ধতি সেটা। দেখবা যে বাসের ক্ষেত্রে কি দেখো তো এটা যদি অফ হয়ে যায়, এটা অফ হয়ে গেলে এটা কিন্তু আর সাথে কানেক্ট হতে পারবে না। নট কানেক্টেড। ঠিক আছে? নট কানেক্টেড। তাহলে আবার রিং এর ক্ষেত্রে দেখো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটার সাথে কানেক্ট হতে পারছে না। এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিচের কোনটিতে একটা কম্পিউটার যদি অফ হয়ে যায় তাহলে অপরগুলা কাজ অকেজো হয়ে যাবে কোথায়? ঠিক আছে? যে রিং এ দেখো অকেজো হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা এই যে বাসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে। পরবর্তী দেখো আমাদের নিজের কোনটা সত্য নয়। তো এখানে আমাদের যে গাইডেড মূলত মাধ্যম। ঠিক আছে? এখানে মাধ্যম হিসেবে কথা বলছে। তো কোনটি সত্য নয়? ঠিক আছে? ঘটনা মানে কি কোনটা সত্য? দেখো ওয়াইফাই একটি গাইডেড মাধ্যম। ওয়াইফাই কি তার লাগে? ওয়াইফাই তো তার লাগে না। তাহলে এটা তো আমাদের মূলত সত্য নয়। ঠিক আছে? ওয়াইফাই এটাই সত্য নয়। তো দেখো সিগন্যাল মোড দূরপাল্লা হাই স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়। লেজার দূরপাল্লার কমিউনিকেশন অবশ্যই দূর দূরান্তে পাঠাতে হলে লেজার এটা লাগবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবার তথ্য ব্যবহার করা। এটাও একটা কি দেখো তো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ফাইবারের মধ্যে দিয়ে যাচ্ছে না। এটা কি একটা মাধ্যম লাগছে বা মিডিয়াম লাগছে। ঠিক আছে? মিডিয়াম লাগতেছে। তো এটাও কি একটা গাইডেড। ঠিক আছে? তাহলে গাইডেড মিডিয়াটা কি? তার বা কেবলের মাধ্যমে ডাটা যায়। যেমন অপটিক্যাল ফাইবার আছে, টুইস্টেড পেয়ার আছে, কোএক্সিয়াল কেবল আছে। তো উদাহরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আনগাইডেড মিডিয়া। এটা কি? তার ছাড়া ডাটা যাবে। ঠিক আছে? কোনো তার-টার লাগবে না। তো এখানে দেখো ওয়াইফাই, ব্লুটুথ, লেজার কমিউনিকেশন এগুলা মূলত কি হলো? আনগাইডেড মিডিয়া। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি সত্য নয়। তো এই যে এখানে আমার উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ।
তোমাদের সিমপ্লেক্সটা কি বলতো শুধুমাত্র একই দিকে যাচ্ছে ডাটা। দেখো কম্পিউটার থেকে কিবোর্ড কম্পিউটার ডাটা দিচ্ছে, কম্পিউটার থেকে কিবোর্ড ডাটা দিতে পারবে না, এটা কি সিমপ্লেক্স বা একমুখী, ঠিক আছে, এটা কি একমুখী। হাফ ডুপ্লেক্স দুই দিকে ডাটা যাবে, ঠিক আছে। দেখো কিন্তু একই সাথে যাবে না, যখন আমরা ওয়াকি টকি একই সাথে কথা বলা যায়, তুমি একবার কথা বলবা ও শুনবে রিসিভ করে তারপরে বলতে পারবে। তারপর রেডিওতে, ঠিক আছে, এইভাবে কি হাফ ডুপ্লেক্স, ওয়াকি টকি রেডিও গুলা কি হাফ ডুপ্লেক্সের উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো ফুল ডুপ্লেক্স থাকে দুই দিকে একসাথে, যেমন আমাদের মোবাইল কল ভিডিও কল, এগুলা কি আমরা একই সাথে দুইজনাই কিন্তু কথা বলতে পারতেছি, এটা কি ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তাহলে দেখো কোনটি সত্য নয়, কিবোর্ড মাউস সিমপ্লেক্সের মোডের উদাহরণ, ঠিক আছে, ইউএসবি প্যারালাল ডাটা ট্রান্সমিশনের উদাহরণ। তারপর সিম্পল এসএমএস ইউনিকাস্ট মোডের, সিম্পল এসএমএস যেটা সেটা মূলত ইউনিকাস্ট, ঠিক আছে। ভিডিও কনফারেন্সিং এ মাল্টিকাস্ট মোডের উদাহরণ, তাহলে আমরা ভিডিও কনফারেন্স অবশ্যই মাল্টিকাস্ট, তাহলে ইউএসবি যেটা প্যারালাল এটা উদাহরণ না। আমাদের আরো কিছু উদাহরণ আছে, দেখো এই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের কি ইউএসবি, দেখো 1 বিট করে ডাটা পাঠানো যায়, এটা মূলত সিরিয়াল ট্রান্সমিশন। তাহলে এই যে ইউএসবিটা কি সিরিয়াল ট্রান্সমিশন, বাট এখানে বলছে কি ইউএসবি একটা প্যারালাল ট্রান্সমিশন, এটা মূলত ভুল। ইউএসবিটা কি হবে, ইউএসবি হবে একটা সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল কেন, কারণ এটা 1 বিট করে পাঠায়, সিরিয়ালি পাঠায়, এই জন্য এটা কি বলতো সিরিয়াল ট্রান্সমিশন, ঠিক আছে। এবার আমরা যদি প্যারালাল ট্রান্সমিশনটা কি, একসাথে একাধিক বিট পাঠানো যায়, এটা মূলত কি প্যারালাল ট্রান্সমিশন। উদাহরণটা কি প্রিন্টার পোর্ট, তারপর পুরোনো কম্পিউটারের বাস যেগুলো আছে, ঠিক আছে, প্রিন্টার পোর্ট যেগুলো আছে সেগুলো মূলত একসাথে একাধিক বিট পাঠানো যায়, সেটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, মনে রাখবো প্রিন্টার পোর্ট। তো দেখো নেটওয়ার্ক যোগাযোগের যে ধরনগুলো এগুলো গুরুত্বপূর্ণ, ইউনিকাস্ট মাল্টিক্লাস ব্রডকাস্টের উদাহরণগুলো, ঠিক আছে। দেখো ইউনিকাস্টে কি এক প্রেরক এক গ্রাহক একজন, উদাহরণে কি এসএমএস ইমেল হোয়াটসঅ্যাপ এগুলা কি ইউনিকাস্ট। মাল্টিক্লাসটে কি হয়, একটা প্রেরক থাকে নির্দিষ্ট কয়েকজন, একটা গ্রুপের মধ্যে আমি মেসেজ দিলাম, ঠিক আছে, গ্রুপ এসএমএস যেটা ভিডিও কনফারেন্স অনলাইন ক্লাস, তারপর গ্রুপ এসএমএস, ঠিক আছে, গ্রুপ এসএমএস এগুলা কি মাল্টিক্লাস। এবার দেখো ব্রডকাস্টটা কি হবে, একটা প্রেরক, এখানে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবাইকে পাঠাবো, যেমন টিভি চ্যানেল এফএম রেডিও এগুলা কি একটা ব্রডকাস্ট, নেটওয়ার্কের মধ্যে সবাই কিন্তু দেখতে পাচ্ছে, বাংলাদেশের নেটওয়ার্কের মধ্যে সবাই দেখতে পারতেছে, তাই না? তো এগুলো মূলত আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে যেগুলো দিলাম। তো এই যে এই চারটা ভালো করে দেখবা, তারপর হচ্ছে এই চারটা ভালো করে দেখবা, এই স্লাইডের তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্ব, দেখবা যে একটা না একটা প্রশ্ন চলে আসছে রাবি অথবা জাবিতে এখান থেকে। এরপর দেখো বলছে টিএসপি আইপি প্রোটোকল সুটের কোন স্তরটি একাধিক নেটওয়ার্ক প্যাকেটের ঠিকানা এবং রাউটিং এর জন্য দায়ী, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথম বিষয়টা যেটা আমরা যদি এটা নিয়ে দেখি, তাহলে আমাদের টিএসপি এবং আইপি মডেল, এটা মূলত প্যাকেটের লজিক্যাল ঠিকানা আইপি অ্যাড্রেস নির্ধারণ এবং এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে রাউটিং এর মাধ্যমে প্যাকেট পৌঁছে দেওয়ার কাজ নেটওয়ার্ক স্তর সম্পন্ন করে। এই স্তর নির্ধারণ করে কোন পথ ধরে ডাটা গন্তব্যে যায়, ঠিক আছে। তাহলে মূলত এই যে টিসিপি বা আইপি প্রোটোকল, এটা কোন স্তরটা একাধিক নেটওয়ার্ক প্রোটোকলের সাথে নেটওয়ার্ক প্যাকেটের ঠিকানা রাউটিং এর জন্য দেয়। এখানে মূলত নেটওয়ার্ক যে স্তর, এটা কি করে বলতো, নেটওয়ার্ক স্তরটাই আমাদের মূলত একাধিক নেটওয়ার্ক প্যাকেটের ঠিকানা ও রাউটিং এর জন্য দেয়, ঠিক আছে। আমাদের এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। এবার দেখো 37 নম্বর তোমাকে বলছে কি ভিন্ন ভিন্ন প্রোটোকলে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়। এখানে কি বলছে ভিন্ন ভিন্ন প্রোটোকলগুলো কি ভিন্ন একাধিক নেটওয়ার্কে যুক্ত করতে। তাহলে আমাদের যে অপশনগুলো যদি দেখি, দেখো রিপিটারের কাজ কি, রিপিটার ব্যবহার করা হয় দুর্বল সিগন্যালকে, ঠিক আছে। রিপিটার কেন ব্যবহার করা হচ্ছে, রিপিটারটা ব্যবহার করা হচ্ছে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে দ্রুত পাঠানোর জন্য, বুঝা গেল, এটার কাজ রিপিটার। তো রিপিটারের কাজটা ভালো করে পড়বা। ব্রিজের কাজ কি, ব্রিজ ব্যবহার করা হয় একই ধরনের দুইটা নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করতে। পরে হাব কেন ব্যবহার করা হয়, হাব ব্যবহার করা হয় একটি সাধারণ সংযোগকারী ডিভাইস যা একটি পোর্টে আসা ডাটা সব পোর্টে পাঠিয়ে, যেমন হাব আমরা দেখো একটা ডাটা থাকে বিভিন্ন জায়গা থেকে আমরা ডাটা নিয়ে আবার কম্পিউটারকে দিতে পারি, তাই না। মূলত হাব আমাদের এখানে যে গেটওয়ের কাজ, যেটা এই গেটওয়েটাই মূলত আমাদের ভিন্ন ভিন্ন প্রোটোকল থেকে একাধিক নেটওয়ার্কে যুক্ত করে, ঠিক আছে, এটা কাজ কি গেটওয়ে। আর রিপিটারের কাজ কি একাধিক দুর্বল যে সিগন্যালকে শক্তিশালীতে কনভার্ট করে। ব্রিজের কাজ কি, ব্রিজ ব্যবহার করা হয় একই ধরনের দুইটা নেটওয়ার্ক বা নেটওয়ার্কের মধ্যে যুক্ত করতে। ব্রিজের কাজ কি সংযুক্ত করা না, তাহলে একই ধরনের দুটি নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করতে বলা হয় ব্রিজ। আর হাবের কাজ কি বলতো, একটি সাধারণ সংযোগকারী ডিভাইস যা একটি পোর্টে আসা ডাটা সব পোর্টে পাঠিয়ে দেয়। একটা পোর্টে ডাটা আসলো, এখন কি এর সাথে যারা যুক্ত আছে সবার কাছে সে ডাটা পাঠায়। এবার দেখো রোগীর তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয় কোন সফটওয়্যার গুলো। তো এখানে তিনটাই, থেরাপি ক্লিনিক কেয়ার, এই তিনটা সফটওয়্যারই মূলত আমাদের মেডিসিন ক্ষেত্রে যুক্ত, আমাদের টেলিমেডিসিন বা আমাদের বলো চিকিৎসা ক্ষেত্রে এটা মূলত যুক্ত। রোগীর তথ্য সংরক্ষণ করণে যে সফটওয়্যার গুলো ব্যবহার হয় তিনটাই, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে এই তিনটাই সফটওয়্যার মূলত ব্যবহার করা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 39 নাম্বার তোমাকে বলছে
কম্পিউটার নেটওয়ার্কের রাউটারের প্রথম কাজ কি? কম্পিউটার নেটওয়ার্কের রাউটারের প্রথম কাজ কি? রাউটারের যে কাজ সেটাই মূলত হচ্ছে তোমাকে ডেটাগুলো কি আসে বলতো? ডেটাগুলো প্যাকেট আকারে আসে, ঠিক আছে? এই যে ডেটাগুলো প্যাকেট আকারে আসলো, এই প্যাকেটগুলোকে কি করবে সে? আদান প্রদান গ্রহণ নিশ্চিত করতে হয়। এই নেটওয়ার্ক করার জন্য এই যে আইপি অ্যাড্রেস আছে না, এই আইপি অ্যাড্রেসটা উপযুক্ত পথ নির্বাচন করে ডেটা গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রে রাউটারের পূর্ণরূপটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাউটার দেখো এই যে ন্যাটের পূর্ণরূপটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে অভ্যন্তরীণ ও বাহ্যিক নেটওয়ার্কের মধ্যে ঠিকানা রূপান্তরের কাজও করে দেয়, ঠিক আছে? তাহলে আমাদের রাউটার কিন্তু অনেকগুলা কাজ করলাম। দেখো রাউটার মূলত বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেট আদান প্রদান করে, আবার এটি নেটওয়ার্কের আইপি ঠিকানা বিশ্লেষণ করে উপযুক্ত পথ নির্বাচন করে, ঠিক আছে? এছাড়া এটা কি করে বলতো? অভ্যন্তরীণ ও বাহ্যিক নেটওয়ার্কের মধ্যে ঠিকানা রূপান্তরের কাজও করে। তাহলে এটার কাজ কি হবে? ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তাহলে নেটওয়ার্কের যে ঠিকানা এটা কি করে? অনুবাদ করে এই ডাটা আদান প্রদান করে, ঠিক আছে? তাহলে এটাই মূলত রাউটারের প্রাথমিক কাজ। এরপরে দেখো আমাদের ব্লুটুথের ব্যান্ডউইথ কত? তো ব্লুটুথের সীমানা বা রেঞ্জ এটা কিন্তু খুবই কম। ঠিকানা সীমাটা কি বলতো? খুবই কম না? তাহলে রেঞ্জ যদি কম হয় তাহলে এটা ব্যান্ডউইথটাও কম হবে। এটা কত? 1 এমবিপিএস। এরপরে দেখো কম্পিউটার নেটওয়ার্কের সুইচের মূল উদ্দেশ্য কি? সুইচের কাজটা কি? সুইচ মূলত একটা নেটওয়ার্ক ডিভাইস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুইচটা কি? একটা নেটওয়ার্ক ডিভাইস যা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যের ডাটা ফ্রেম পাঠায়। এতে অপ্রয়োজনীয় ডাটা অন্য ডিভাইসে পৌঁছায় না এবং নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে মূলত প্যাকেট ফিল্টারিং বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা কাজ করে বললো প্যাকেট ফিল্টারিং। তাহলে প্যাকেট ফিল্টারিংটা কি? সুইচ এক নেটওয়ার্কের ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে সে ডাটা ফ্রেম পাঠাবে, ঠিক আছে? তো এটাই মূলত অপ্রয়োজনীয় ডাটা সে কিন্তু পাঠায় না। অপ্রয়োজনীয় ডাটা ডিভাইস পর্যন্ত পৌঁছানো যেটুকু প্রয়োজন এটা নির্দিষ্ট গন্তব্যে ডাটাগুলো পাঠায় দেয়। এটাকে বলা হয় ফিল্টারিং প্রক্রিয়া বা প্যাকেট ফিল্টারিং। যেহেতু ডাটাগুলো কিভাবে আসে? ডাটাগুলো প্যাকেট আকারে আসে, ওইটাকে ফিল্টারিং করে সুইচের কাজ হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। এবার দেখো 42 নম্বর, কোন প্রজন্মের মোবাইল ফোনে এলটিই স্ট্যান্ডার্ড যুক্ত করা হয়েছে? তো এলটিই এর পূর্ণরূপটা কি? লং টার্ম ইভলিউশন, ঠিক আছে? এটা একটা উচ্চ গতির মোবাইল ডাটা যোগাযোগের একটি মান যা চতুর্থ প্রজন্মের বা 4G মোবাইল প্রযুক্তির অংশ, ঠিক আছে? তাহলে 4G নেটওয়ার্কে দ্রুত ইন্টারনেট, ভিডিও স্ট্রিমিং ও আধুনিক ডাটা সেবা নিশ্চিত করার জন্য মূলত এলটিইটা ব্যবহার করা হয়। তাহলে এলটিই কেন ব্যবহার করা হয়? মূলত মোবাইল ফোনে বা 4G নেটওয়ার্কে দ্রুত ইন্টারনেট, ভিডিও স্ট্রিমিং বা আধুনিক ডাটা সেবা নিশ্চিত করার জন্য মূলত এলটিই ব্যবহার করা হয় এবং এটা চতুর্থ প্রজন্মের ফোর্থ জেনারেশনের যে মোবাইলগুলো আছে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার দেখো ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? তো এই যে ওয়াইম্যাক্স এর এই ধরনের যে স্ট্যান্ডার্ড গুলা এগুলা কিন্তু তোমার জাবিতে আসে, ঠিক আছে? এগুলা জাবিতে আসে, তো এগুলো একটু ভালো করে দেখে নিবে বই থেকে আরো কিছু। তাহলে ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে, ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো এই যে পূর্ণরূপটা এটা দেখে নিবা। একটি দীর্ঘ দূরত্বের, যেহেতু এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু কাজ করে তাহলে এটার যে আমাদের ব্যান্ডউইথ এটা কিন্তু অবশ্যই বেশি থাকবে, ঠিক আছে? তাহলে এই প্রযুক্তির জন্য নির্ধারিত আন্তর্জাতিক যে মান এটা মূলত কি বলতো? IEEE 802.1, যা ওয়াইম্যাক্স নেটওয়ার্কের গতি কভারেজ অফ কার্য পদ্ধতি নির্ধারণ করে, ঠিক আছে? তাহলে এই মানটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, IEEE 2.16। এরপরে আমাদের নিরাপদ ভিপিএন সংযোগ স্থাপনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো নিরাপদ যে ভিপিএন পদ্ধতি এটাতে মূলত আমাদের এসটিটিপি ও এসএমটিপি এই দুইটা ব্রাউজিং ও ইমেল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ভিপিএন সংযোগের জন্য মূলত সেজন্য এনক্রিপশন ও নিরাপদ টানেলিং প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে এসএসএল টিএলএস প্রযুক্তির ডাটাকে এনক্রিপ্ট করে নিরাপদভাবে প্রেরণ করা সাহায্য করে, তাই এটি নিরাপদ ভিপিএন এর সংযোগ স্থাপনে ব্যবহৃত করা হয়। তাহলে ভিপিএন এর যে কাজ সেটা কি? মূলত ডাটাকে নিরাপদে এনক্রিপ্ট করা। আর ডাটাকে নিরাপদে এনক্রিপ্ট করতে পারবে কে? এসএসএল এবং টিএলএস প্রযুক্তি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে কি? বি নাম্বার। আর আমাদের এই যে এসটিটিপি এবং এসএমটিপি কেন ব্যবহার করা হয়? এসটিটিপি এবং এসএমটিপি ব্যবহার করা হয় ব্রাউজিং, ওয়েব ব্রাউজিং এবং ইমেল আদান প্রদানে ব্যবহৃত প্রোটোকল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এসটিটিপি ও এসএমটিপিটা কি? মূলত ওয়েব ব্রাউজিং এর জন্য এসটিপি এটা হচ্ছে ওয়েব ব্রাউজিং, আর এসএমটিপিটা হচ্ছে মূলত ইমেল আদান প্রদানের জন্য। এরপর দেখো ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ কি? ক্লাউড কম্পিউটিং যেটা আছে এটার মাধ্যমে আমাদের কাজ করার সুবিধা কেন? কারণ দেখো ক্লাউড কম্পিউটিং ব্যবহারকারীকে নিজস্ব শক্তিশালী হার্ডওয়্যার কিনতে হয় না, তাই না? তাহলে শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন। এখন শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন না, এখানে নির্দিষ্ট হার্ডওয়্যার প্রয়োজন হয় না বা কিনতে হয় না, বরং ইন্টারনেটের মাধ্যমে সেবা গ্রহণ করা যায়। তাহলে আমাদের এক নাম্বারটা কি হবে না, ঠিক আছে? তারপর দেখো এটা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এই যে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এটা উত্তর। তারপর দেখো সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যবহার করা যায়। অবশ্যই সাবস্ক্রিপশন ভাবে তুমি ব্যবহার করতে পারো। তাহলে 1 2 3 2 আর 3 তোমার হবে উত্তর। কিন্তু শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন না, এটাতে হার্ডওয়্যার প্রয়োজন হয় না, ঠিক আছে? এটাই মূলত ক্লাউড কম্পিউটিংয়ের সাথে সঠিকভাবে মেলে না। বুঝতে পারলা?
তাহলে আমাদের কি নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন হয় না কোথায়? ক্লাউড কম্পিউটিং এ। এটা মূলত টোটালি ইন্টারনেট ভিত্তিক, ঠিক আছে? অনলাইন ভিত্তিক একটা তো দেখো EC2 কোন কোম্পানির অবকাঠামো? তাহলে EC2 মূলত আমাদের ইলাস্টিক কম্পিউট ক্লাউড। যে আমাদের ক্লাউড কম্পিউটিং বললাম না, এটাই মূলত ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এটা মূলত ক্লাউড কম্পিউটিং সেবা যা ভার্চুয়াল সার্ভার ব্যবহার করা এবং এই সেবার মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজনীয় অনুযায়ী কম্পিউটার রিসোর্স ব্যবহার করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী মূল্য পরিশোধ করতে পারে। EC2 মূলত আমাদের অ্যামাজন ওয়েব সার্ভিস এর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো সেবা, ঠিক আছে? এটা অ্যামাজন ওয়েব সার্ভিসের একটা অবকাঠামো সেবা। এবার দেখো একটি ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? একটি ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরের মতো কাজ করে? তাহলে ভিপিএন মূলত আইপি ঠিকানা ব্যবহার করে ডাটা প্যাকেটকে এনক্রিপ্ট ও নিরাপদভাবে ব্যবহার করা হয়। তাহলে ভিপিএন এর কাজ কি? আমাদের ডাটাকে এনক্রিপ্ট করা, নিরাপদভাবে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠায়। তাহলে অবশ্যই ভিপিএন এখানে এই কাজগুলো ওএসআই মডেলের নেটওয়ার্ক স্তরে সম্পন্ন হয়। কোন স্তরে হয়? নেটওয়ার্ক স্তরে মূলত এই কাজ সম্পন্ন হয়। তাই ভিপিএন সাধারণত নেটওয়ার্ক স্তরে কাজ করে। ভিপিএন কোন কাজ করে? ভিপিএন মূলত আমাদের নেটওয়ার্ক স্তরে কাজ করে। আর ভিপিএন এর কাজ কি? ডেটা প্যাকেটকে এনক্রিপ্ট নিরাপদে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠানো, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন যাই, দেখো 48 নম্বর এখানে বলছে ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায়? তো আমাদের ভাগগুলো দেখি আগে। দেখো তিনটা ভাগ আছে মূলত। এখানে পাবলিক ক্লাউড আছে, প্রাইভেট ক্লাউড আছে, হাইব্রিড ক্লাউড আছে, ঠিক আছে? আমাদের মোট প্রকারভেদ কয়টা? তিনটা। এবার দেখো IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যায়? তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম 16 যেটা ওটা ছিল WiMAX, ঠিক আছে? আর এখানে 802.11 এটা হচ্ছে মূলত কি বলতো? ওয়াইফাই প্রযুক্তির মান, ঠিক আছে? এটা কি ওয়াইফাই প্রযুক্তির মান যা মূলত স্বল্প পরিসরে এলাকায় বাড়ি, অফিস, ক্যাম্পাস ওয়্যারলেস নেটওয়ার্ক গঠন করে। তাহলে এই ধরনের নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, ল্যান বলা হয়। তাই IEEE 802.11 প্রযুক্তি দিয়ে ল্যান তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে প্রশ্নটা মূলত এটা কি ওয়াইফাই সাথে কানেক্টেড। এবার ওয়াইফাই কোথায় ব্যবহার করে? ম্যান, ল্যান না ওয়ানে? তাহলে আমরা ল্যান মানে কি জানি? লোকাল। দেখো ল্যানটা কি ঘর, বাড়ি, অফিসে ওয়াইফাই ব্যবহার করা হয়। ম্যানটা কি বলতো? মেট্রোপলিটন বা শহর অঞ্চলে। WAN, ঠিক আছে? ওয়ানটা কি দেশ বা বিশ্ব। ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, ঠিক আছে? ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এটা মূলত কি ওয়ান ব্যবহার করা হয়। আর ইন্টারনেট তো সব নেটওয়ার্কের নেটওয়ার্ক, তাই না? তো ইন্টারনেট সকল নেটওয়ার্ক এটার রেঞ্জটা কি আরো বেশি হবে। আর ল্যানের ক্ষেত্রে আমরা দেখলাম কত? IEEE 802.11, ঠিক আছে? তাহলে এটা কি ল্যানের যেহেতু ওয়াইফাই ব্যবহার করা হয়, তাহলে ওয়াইফাই এর যে কভারেজ যেটা দেওয়া আছে এটা হচ্ছে ল্যান। ল্যান, ম্যান এবং ওয়ান কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রশ্ন কিন্তু এভাবে দিতে পারে। একটা শহরের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থা কি বলা হয়? ম্যান বলা হয়। বিশ্বব্যাপী নেটওয়ার্কিং ব্যবস্থা কি বলা হয়? ওয়ান বলা হয়। ঘর বা অফিসের মধ্যে ল্যান, ঠিক আছে? এবার দেখো নিচের কোনটি ওয়্যারলেস মিডিয়ার উদাহরণ? ওয়্যারলেস মিডিয়ার এখানে কি কি আছে? ওয়্যারলেস মিডিয়ার উদাহরণের মধ্যে আমাদের কি আছে? দেখো তো WiMAX, ব্লুটুথ, ঠিক আছে? মূলত এখানে ওয়্যারলেস মিডিয়া বলতে আমাদের যোগাযোগ মাধ্যমে বোঝায় যা কেবল ব্যবহার করা হয় না এবং তথ্য তড়িৎচুম্বক। এখানে WiMAX যেটা দীর্ঘ দূরত্বে ওয়্যারলেস ব্রডব্যান্ড যুক্ত ব্যবহার, এটি ওয়্যারলেস মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, ঠিক আছে? তো আমাদের ব্লুটুথটাও হবে কিন্তু ওয়্যারলেস মিডিয়াটা বড়, ঠিক আছে? এই দুইটা মূলত আমাদের কি লাগে না? ওয়্যারলেস লাগে। তো এখানে যেহেতু WiMAX এটা আমাদের টেলিকমিউনিকেশন মাধ্যম হিসেবে কাজ করে, যেহেতু এর রেঞ্জটা অনেক বড়, তাহলে আমরা এটাকে ওয়্যারলেস ব্রডব্যান্ড হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি WiMAX। তো নিচের কোন কেবলের ডাটা প্রবাহের হার বেশি, ঠিক আছে? তো সবচেয়ে বেশি কোথায় যায়? অবশ্যই এইগুলোর মধ্যে কি ফাইবার অপটিক কেবল সবচেয়ে বেশি যাবে না? এটা ওয়ার্ল্ড ওয়াইড ডাটা ট্রান্সফার করছে। তার মানে অবশ্যই কি ডাটা ট্রান্সফারের যে হার, রেঞ্জটা এটা কি হয়? ফাইবার অপটিক কেবলের মধ্যেই তো বেশি হবে। এবার আসো দেখো নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলা হয়, প্রধান কম্পিউটার যেটা সেটাকে বলা হয় সার্ভার, ঠিক আছে? তাহলে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসকে একসাথে সংযোগ করতে হাব ব্যবহার করা হয়। হাব কেন ব্যবহার করা হয়? অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসকে আমি যুক্ত করতে হাব ব্যবহার করি। এবার সুইচের কাজ কি? দুর্বল সিগন্যালকে বর্ধিত করে আমরা শক্তিশালী সিগন্যালে কনভার্ট করছি কি? সুইচ ব্যবহার করে। এবার দেখো ব্রিজের কাজ কি? একই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে কানেকশন করায়। একই ধরনের নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করায় কি? ব্রিজ। আর সার্ভারের কাজ কি? প্রত্যেকটা নেটওয়ার্ক সিস্টেমে একটি প্রধান কম্পিউটার থাকে, সেখান থেকে মূলত ডাটাগুলো নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোতে যায়, সেটাই কি মূলত একটা সার্ভার। তো দেখো ওয়াকি টকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ? এটা কিন্তু আমরা দেখছি। তো আমাদের সিমপ্লেক্সে কি কি থাকে? সিমপ্লেক্সে শুধুমাত্র তুমি ডাটা দিচ্ছ, তাই না? তাহলে এটা SMS তুমি বলতে পারো। হাফ ডুপ্লেক্সে আমরা কি ওয়াকি টকি বলতে পারি, ওয়াকি টকি রেডিও। ফুল ডুপ্লেক্সে কি ফোনে কথা বলতেছি, ভিডিও কনফারেন্সিং। সেমি হাফ ডুপ্লেক্স মূলত নাই, বাস্তব উদাহরণ নাই, ওইটাই হাফ ডুপ্লেক্স হিসেবে কাজ করে, ঠিক আছে? তো উদাহরণগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবা যে প্রশ্ন চলে আসতে পারে যাবে অথবা। এবার দেখুন কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়, ঠিক আছে? তো রাউটার, গেটওয়ে, রিপিটার এগুলো মূলত নেটওয়ার্কে আদান প্রদান
সংযোগ ও সিগন্যাল ব্যবহারে কাজে ব্যবহার করে, ঠিক আছে, রাউটার, গেটওয়ে, রিপিটার। কিন্তু আমাদের স্ক্যানারটা কি করে বলতো, স্ক্যানার কি করে কম্পিউটারে আমরা ডাটা নিতে ইনপুট ডিভাইস হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। স্ক্যানারটা কি করে, একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, যেগুলো আমাদের কাগজের লেখা বা ছবি যে কোনো কিছু আমরা স্ক্যান করে কম্পিউটারকে দেই, ঠিক আছে। তাহলে এটা মূলত একটা ইনপুট ডিভাইস, এটা কি বলতো ইনপুট ডিভাইস। আর বাকিগুলা কি নেটওয়ার্ক নিয়ে কাজ করে, নেটওয়ার্ক প্যাকেট বা ডাটা প্যাকেট নিয়ে কাজ করে, ঠিক আছে। এবার ধরো কোনটি বিশাল জায়গা জুড়ে থাকে, তো এই যে আমাদের কভারেজ এরিয়াটা মাথায় রাখতে হবে। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ওয়াইফাই কি করে 500 থেকে 200 মিটারের মধ্যে থাকে, ওয়াইম্যাক্সটা কি প্রায় 500 কিলোমিটারের মধ্যে থাকে। তারপর এনএফসি যেটা, এটার মধ্যে 4 থেকে 10 সেন্টিমিটার, খুবই অল্প, এটা খুবই কম। এনএফসিটা সবচেয়ে কম, মনে রাখতে হবে সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি কি, সবচেয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি ওয়াইম্যাক্সটা সবচেয়ে বেশি, ঠিক আছে, ওয়াইম্যাক্সটা সবচেয়ে বেশি। তারপর জিগবি থেকে 10 থেকে 100 মিটার, তাহলে এটা অ্যান্সার কি হবে, ওয়াইম্যাক্সটা সবচেয়ে বেশি এলাকা, এটা কি এনএফসিটা হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে বেশি এবং কমটা আমাদের লাগে। তো মডেম কোন ক্ষেত্রে ব্যবহার করা বলতো, মডেমের কাজ হচ্ছে টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কিং করার জন্য মডেম উদ্ভাবিত হয়েছিল। কাজটা আমার লাগবে, কাজ কি, মডেমের কাজ হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, ঠিক আছে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার কাজই মূলত মডেম, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে মূলত এটা কাজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডাটা কমিউনিকেশন করে। মোবাইল ফোন আমরা কি করে বলতো, এখানে অবশ্যই ফুল ডুপ্লেক্স, আমরা একই সাথে কথা বলতে পারি, আবার রিসিভারও কি কথা বলতে পারি। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডাটা স্পিড কোনটা, ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডটা কি মূলত যোগাযোগ ব্যবহার করে, স্পিড খুব কম হয় ন্যারো ব্যান্ডে, যোগাযোগের ডাটা স্পিডটা খুবই কম হয়। তাহলে যদি যেহেতু কম হচ্ছে, তাহলে এখানে ব্যান্ডউইথটা মোটামুটি কম হবে, তাহলে এটা 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত ধরা যায়, ঠিক আছে। তাহলে যেহেতু সর্বনিম্ন কথা বলছে, তাহলে সর্বনিম্ন কত হবে 45 বিপিএস, ঠিক আছে, ব্যান্ডউইথ পার সেকেন্ড। বিপিএস মানে কি ব্যান্ডউইথ পার সেকেন্ড। তো নিচের কোনটি কাউন্টারের জন্য সঠিক নয়, তাহলে কাউন্টারের কাজটা কি, কাউন্টার মূলত একটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট, এটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট যা লজিক গেট ও ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। কিসের মাধ্যমে গঠিত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। লজিক গেট ও ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত এবং ইনপুট পালস গণনা করতে ব্যবহৃত করা হয়, ঠিক আছে। আচ্ছা, তবে কাউন্টার অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে না, এটি মূলত গণনা ও স্টেট পরিবর্তনের কাজে ব্যবহার করে। তাহলে কাউন্টারের কাজ কি, গণনার কাজে আমরা কাউন্টার ব্যবহার করব এবং স্টেট পরিবর্তনের কাজে কাউন্টার ব্যবহার করব। এবং কাউন্টার কিভাবে কাজ করে, লজিক গেট ও ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, এটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট। তাহলে আমাদের এটা সঠিক, তারপর এটা সঠিক, তারপর লজিক গেট এটা সঠিক, কিন্তু অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে না। এটা মূলত কাজ করে কি দ্বারা, গণনার কাজ ব্যবহার করে, ঠিক আছে, গণনা বা হচ্ছে স্টেট পরিবর্তনের কাজে আমাদের কাউন্টার ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারনেট স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ কত। তো ইন্টারনেট স্ট্রিমিং এটা মূলত ভিডিও ব্যান্ড সব ভালো থাকতে হয়, ঠিক আছে, মোটামুটি বেশি লাগে, না হলে কি ভিডিও স্ট্রিমিং ভালো হয় না, বাফারিং হয়, তাই না। তাহলে এখানে মূলত 5 এমবিপিএস আমাদের ইন্টারনেট স্ট্রিমিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ গুলো থেকে কিন্তু জাবিতে প্রশ্ন হয়, ঠিক আছে, এটা কিন্তু জাবিতে আসে এটা। এবার আসো বিট সিনক্রোনাইজেশন কি, বিট সিনক্রোনাইজটা কি, সিনক্রোনাইজটা মূলত ডাটাকে ব্লক আকারে সাজানো স্থানান্তর করা, এটা সিনক্রোনাস। এবং ডাটার বিটের বিন্যাস, তুমি যে ডাটা পাঠাইছো ব্লক আকারে পাঠাইছো, এবার এটাকে বিন্যাস করে দিল, ঠিক আছে, বা সংযুক্ত অতিরিক্ত বিট করে দিল, এটা মূলত অ্যাসিনক্রোনাস। ডাটা ব্লক আকারে স্থানান্তর করা বিট সিনক্রোনাইজেশন। ডাটার বিটের বিন্যাস এটা মূলত কি, ডাটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট, এটা কি মূলত অ্যাসিনক্রোনাস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। তাহলে ডাটাকে ব্লক আকারে স্থানান্তর করে কি, বিট সিনক্রোনাইজেশন। তোর ব্যান্ডউইথের পরিমাণ বাড়ানো, এগুলাও কি আমরা বলতে পারবো, এটাকে বলতে পারবো যে ডাটাকে ব্লক আকারে সাজাচ্ছি যেহেতু, তাহলে এটা কি সিনক্রোনাস। তাহলে এক আর তিন আমাদের অ্যান্সার বলতে পারি, ঠিক আছে। পরবর্তীতে বসে যাও, দেখো এখানে বলছে 62 নাম্বার, তোমাকে বলছে ওয়েব ব্রাউজিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত। তাহলে ওয়েব ব্রাউজিং এর জন্য মূলত আমাদের ওয়েব পেজ দেখা, লেখা, ছবি এগুলোকে লোড করার জন্য 2 থেকে 3 এমবিপিএস আমাদের লাগে। তাই আমাদের অ্যান্সারটা কি 2 এমবিপিএস, 2 থেকে 3 যেহেতু বলছে সর্বোচ্চ কাছাকাছি আমাদের এখানে 2.4 এমবিপিএস। ইমেলের ব্যান্ডউইথ কত, যে ব্যান্ডউইথ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো 0.5 এমবিপিএস ইমেলের জন্য লাগে, 0.5 এমবিপিএস। তারপর ওয়েব ব্রাউজিং এর জন্য কত, ওয়াইফাই এর জন্য কত, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো নিচের কোন মেশিন রেডিও ডিটেকশন এবং রেডিওর উপর ভিত্তি করে তৈরি। রেডিওর উপর কাজ করে হচ্ছে রাডার, ঠিক আছে। আমাদের যে রেডিও ডিটেকশন বা রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, মূলত রেডিও ওয়েভ ব্যবহার করা হয় কোথায়, রাডারের সাহায্যে, ঠিক আছে। রাডার কি করে, রেডিও তরঙ্গ ব্যবহার পাঠায় এবং প্রতিফলিত তরঙ্গ বিশ্লেষণ করে তথ্য বের করা হয়। এবার দেখো কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডাটা পরিমাণের সক্ষমতা কি বলা হয়।
কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতটুকু ডাটা যাচ্ছে এটাকে মূলত বলা হয় ব্যান্ডউইথ, ঠিক আছে? বিপিএস আমরা অনেক সময় বলি যে পার সেকেন্ড কতটুকু ডাটা যাচ্ছে, ঠিক আছে? ব্যান্ডউইথ পার সেকেন্ড। এবার দেখো 66 নিজের কোন কম্পিউটারে ইনপুট ডিভাইস নয়, নিজের কোনটি ইনপুট ডিভাইস নয়। তো ইনপুট ডিভাইস নয়, ঠিক আছে? তাহলে বারকোডের সাথে তুমি ইনপুট নিচ্ছ, ওয়েব ক্যামেরার সাথে ইনপুট নাও, টাচ স্ক্রিনের সাথে ইনপুট নাও, কিন্তু পেন ড্রাইভটা কি বলতো? পেন ড্রাইভটার মূলত ডেটা কি রাখে? ডেটা স্টোর করে, তাই না? এটা কি করে? ডেটা হচ্ছে স্টোর করে। তাহলে এটাকে বলা হয় কি বলতো? একটা স্টোরেজ ডিভাইস। এটাকে বলা হয় একটা স্টোরেজ। পেন ড্রাইভটা কি মূলত? পেন ড্রাইভটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? আর বাকিগুলা কি আমাদের কম্পিউটারের ইনপুট ডিভাইস। তো কম্পিউটারের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এগুলা কিন্তু যেহেতু সহজ প্রশ্ন, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো কখনো ভুল করা যাবে না, ঠিক আছে? এবার দেখো কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়। এটা মূলত আমাদের মেশ টপোলজি সবচেয়ে বেশি, কারণ সবার সাথে সে কানেক্টেড, সবার সাথে একেবারে কানেক্টেড। এগুলো আমরা টপোলজি সম্পর্কে একটু জানি, চলো। বাস টপোলজিটা কি? যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত, ঠিক আছে? যে একটা সংযোগ লাইন সবগুলো কম্পিউটার যুক্ত, ঠিক আছে? একটা নষ্ট হলে আর কোনো কানেক্ট হবে না। এটাকে বাস টপোলজি বলা হয়। এখানে তার কম লাগে, তার কম লাগে। স্টার টপোলজিতে কি? যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটি কেন্দ্রীয় কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত, এরকম, ঠিক আছে? এটাকে বলা হয় কি? স্টার টপোলজি। তাহলে দেখো এক্ষেত্রে কেন্দ্রীয় একটি ডিভাইস থাকে যার নাম হচ্ছে হাব। হাবের সাহায্যে কি করা হয়? স্টার টপোলজিতে সবগুলা আমাদের ডিভাইস কানেক্টেড থাকে, এর সাথে অন্যান্য কম্পিউটার গুলো সংযুক্ত থাকে। বর্তমানে হাবের পরিবর্তে কি ব্যবহার করা হয়? সুইচ ব্যবহার করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের স্টার টপোলজিতে কি হাব অথবা সুইচ ব্যবহার করা হয়, কেন? সবগুলা নেটওয়ার্ক বা কম্পিউটারকে কানেক্ট করার জন্য। রিং টপোলজিতে কি করা হয়? যে টপোলজিতে কম্পিউটার গুলো বৃত্তাকারে ঘুরে, বৃত্তাকারে একটার সাথে একটা কানেক্টেড, বৃত্তাকারে একটা কানেক্টেড, ঠিক আছে? নেটওয়ার্ক গড়ে তুলতে তাকে রিং টপোলজি বলা হয়। এক্ষেত্রে কোনো নোড সংকেত পাঠালে পরবর্তী নোডের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে কম্পিউটারগুলো বৃত্তাকার পথে সংযুক্ত থাকে। হাইব্রিড টপোলজিটা কি? দুই বা ততোধিক টপোলজির মধ্যে যে টপোলজি তৈরি করা হয় তাকে হাইব্রিড টপোলজি বলা হয়। তো হাইব্রিড টপোলজি সাধারণত স্টার, রিং ও বাস টপোলজির একই সাথে তৈরি, ঠিক আছে? একই সাথে তৈরি। তো আমাদের এখানে মূলত তার বেশি লাগতেছে মেশ টপোলজিতে, ঠিক আছে? এবার দেখো 69 নম্বর প্রশ্ন, নিচের কোনটা ক্লাউড স্টোরেজ নয়? তো ক্লাউড স্টোরেজ গুলা কি? মূলত এই যে ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, ঠিক আছে? তারপর যে ড্রপ বক্স, এগুলা কি ক্লাউড ড্রাইভ? তো হার্ড ড্রাইভ এটা কি ক্লাউড? এটা তো ক্লাউড না, এটা নরমালি স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? স্টোরেজ। ক্লাউড ড্রাইভ মানে কি? যেটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, ঠিক আছে? সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, অনলাইন ভিত্তিক। ওয়ান ড্রাইভে কি আমাদের হার্ড ড্রাইভ কি একটা বলতো? এটা হার্ডওয়্যার না? হার্ড ড্রাইভ একটা হার্ডওয়্যার, এটা লাগাইতে হয়, তাই না? ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। বাট ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স এগুলো কি আমরা হাতে ছুঁয়ে পারছি? এগুলো কি একটা সফটওয়্যার বা একটা আমরা কি বলি? একটা ক্লাউড স্টোরেজ, এটা মূলত অনলাইন ভিত্তিক স্টোরেজ, ঠিক আছে? এবার দেখো আইএসপি বলতে কি বোঝায়? তো এটার পুনরূপ, দুইটা পুনরূপ খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর জিএসএম মূলত কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এগুলাই ছিল মূলত আমাদের আজকে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের মূলত কমিউনিকেশন ম্যারাথন ক্লাসটা। তো এখানে আমরা বেশ কিছু প্রায় ৭০-৭৬টার মতো প্রশ্ন সলভ করছি। তো এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসতে দেখা যায়, এবং যে টপিকগুলো তোমাদের বললাম এই টপিকগুলো একটু পড়ার চেষ্টা করো বই থেকে এক্সট্রা ভাবে। এগুলো তো পড়ছোই, পাশাপাশি বই থেকে একটু দেখলে এই টপিকগুলো তোমার মোটামুটি ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে। বুঝতে পারছো? তো এই কাজটা তোমরা এখন করবা। ঠিক আছে? এটা তো কভার হইলেই। আর পরবর্তী যে ম্যারাথন গুলা সেগুলা কিন্তু অন্যান্য ভার্সিটি গুলা যাবি, এইমড এক্সাম ব্যাচ এনরোল করলে তুমি কিন্তু পেয়ে যাবা। এছাড়া আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এগ্রির জন্য কিন্তু এক্সাম ব্যাচ রয়েছে। এছাড়া 24 জনের এক্সাম ব্যাচ রয়েছে। যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ডিটেইলস পেয়ে যাবা। এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। ঠিক আছে? তো ভালো থাকো সবাই। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।